4 বছরের চুক্তির মা পর্ব 3 লেখিকা বোকাফল। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীরে তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায় এবং দরজায় নক করে। শুভ্র তখন রুমের ভিতরে ওরুর কান্না থামানোর চেষ্টা করছে। সে কখন থেকে ওরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কার উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে সাথে সাথে সারা ঘরের ভিতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই। এটা তোমারও রুম, তোমারও সম্পূর্ণ অধিকার আছে, যখন ইচ্ছা আসবা যাবা। শুভ্রর কথায় প্রতি উত্তর সারা কিছু না বলে শুভ্রর কাছ থেকে অরুকে নেই। শুভ্র মানা করলেও সারা অরুকে একটু জোর করেই নেই, আর নেওয়ার পরে অরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র, আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তনের দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল, ওর জন্য কখনো না জানে সারা তার আসল মানা। কিছুক্ষণের ভিতরে ওরও ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছা করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই, সে কেন একা থাকে, তার স্ত্রী কই, আচ্ছা শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো শুভ্র। চোখ তার ওরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা। মেয়ের মুখের দিকে তাকাতে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়। কুয়াশা হয়ে শিশিরের মধ্যে ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারার চুলের মাঝে হাত বোলাতে লাগলো। সারা চমকে উঠলো, তবু একটু নড়ল না, কারণ ওরও তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। ওরুর ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলেই ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফে চমকে উঠলো। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্রর চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠলো, আই এম সরি, রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবিস মাদার। মানে? সারা কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করে নাই। আমি সত্যি সত্যি লজ্জিত। কাল রাতে তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্চি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে। মাথা ফাঁক করে তার ভিতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলেছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলেছে? কি হলো? শুভ্রর কথাই সারা আবার শুভ্রের দিকে তাকালো। পুরোপুরি মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে, কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকে সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরপরই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতেই চোকাচোকি হলো শুভ্রর সাথে সাথে। শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচন্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ? আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি, দেখোনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। তার শুভ্রর থেকে তফাতে গিয়ে জ্বালানায় গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করেন আমাকে বলে কেঁদে উঠলো সারা। সারার দিকে তাকে বিরক্তিতে চোখ কুচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন। সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য। শুভ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরলো।